আকাশে তখন ঘন কালো মেঘ, চারিপাশে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। এরই মাঝে ডুমুরজোলার কবরস্থানের পাহারাদার হরি পুরো কবরস্থানটি রাতের শেষ পাহারা দিচ্ছে। সবাই খুব ভালোভাবে ঘুমাও, দরকার পড়লে আমাকে ডেকো কিন্তু। উফ, কি জীবন! এইসব মরাদের আবার পাহারা দিতে হয়, টাকার জন্য সব কিছুই করতে হয়। ভাইকে তো বলে দিয়েছি 2 দিন পর আসছে। রাকিবের কবর থেকে মালগুলি বের করতে পারলেই জীবন কেটে যাবে। এই বলতে বলতেই হারুন 1 পা 2 পা করে রাকিবের কবরের কাছে উপস্থিত হল। ফলকে বড় বড় করে লেখা রাকিব আক্তার, জন্ম 1965 এর 2রা মে, আর মৃত্যু 30 অগস্ট 2022। এই কি, কবরের উপরে ঝড়ের জন্য কত পাতা পড়েছে! এটা তো ঠিক নয়। ডুমুরজোলার সব থেকে বড় লোক মানুষের কবরে নোংরা থাকতে পারে নাকি? হুস, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। হারুন এরপর রাকিবের কবরের ওপরে থাকা পাতা পরিষ্কার করতে লাগলো। হরির যেন মনে হলো কবরটার ভেতরে কাউর নিঃশ্বাস পড়ছে। এটা কি হচ্ছে? এ কি করে সম্ভব? আমি কানে ভুল শুনছি নাকি? হারুন নিজের কান দুটি ধরে সজোরে 2 বার নাড়া দেয় আর কানটা কবরের ওপরে রাখে। এখন যেন নিঃশ্বাসের আওয়াজটা আরো জোরে হচ্ছে, কেউ যেন কবরের ভেতর থেকে হুঙ্কার দিচ্ছে। হারুনের এবার ভয় করতে শুরু করলো। ঠিক এমন সময় কবরের ভেতর থেকে একটা ভয়ঙ্কর হাত বেরিয়ে এসে ঘড়ির গলা চাপটে ধীরে ধীরে ঘড়ির চোখ ঠিকরে বেরিয়ে আসতে থাকে। শরীর ভালো হয়ে যাচ্ছে। হারুন শেষ একবার নিজেকে ছাড়াবার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। একটা হেঁচকা টানে ঘড়ি কবরের ভেতরে চলেছে। তারপর সব শান্ত হয়ে যায়। কবর ঠিক আগের মতোই রয়ে গেছে, শুধু রাকিবের নামের ফলকে সামান্য রক্তের দাগ ভেসে ওঠে। এই বৃষ্টির মধ্যে যে কি ঝামেলা হলো, কি আর বলি। এই বৃষ্টির মধ্যে সেই বিকাশপুরে যেতে হলো। লোকগুলির কথা শুনছিল চায়ের দোকানটি। ওদের কথা শুনে আগ্রহ চেপে না রাখতে পেরে জিজ্ঞাসাই করে ফেলে। ও কিছু কথা কানে এসেছিল। কবর দেওয়া নিয়ে কি সব সমস্যা হয়েছে? তো ব্যাপারটা কি? কি আর বলি তোমায়, আজকে বিকেলের দিকে আব্দুল চাচা মারা গেছিল। তো যথারীতি ওনার বাড়ির কিছু লোক আর আমরা কজন মিলে কবর দিতে নিয়ে যাই ডুমুরজোলার কবরস্থানে। সেখানে গিয়ে তো এক ঝামেলা। ওই পাহারাদার হারুনটাকে কোথাও খুঁজেই পাওয়া গেল। বলেন কি? আরে সে তো শুধু পাহারাদারই ছিল না, সাথে কবর দেওয়ার কাজটাও করতো। কত খোঁজাখুঁজি হলো, কোথাও তার পাত্তা পাওয়া গেল না। আরে কাজ যদি ছাড়তেই চাস তো বাপু বলে ছাড়লেই হয়। সেই আবার লাশ নিয়ে যেতে হলো বিকাশপুর। সেখানে গিয়ে কবর দিয়ে কিছু সময় আগে সবাই ফিরলাম। আরে হারুনটা কাউকে কিছু না বলে কই এমন ভাবে চলেই বা গেল কেন? তবে অবাক করার দিকটা হলো কি জানো, কবরস্থানের পাশে যে ঘরটাতে ও থাকতো সেখানে কিন্তু ওর সব জামা কাপড় জিনিসপত্র রয়েছে। ওগুলো না নিয়েই চলে যাবে? এইসব কথাই চলছে। এমন সময় অন্ধকারের মধ্যে দিয়েই গ্রামের মেঠো পথ ধরে একটি লোক এগিয়ে আসতে থাকে। চায়ের দোকানের সামনে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা, ডুমুরজোলার কবরস্থানটা কোন দিকে বলতে পারেন? আপনাকে এখানে নতুন মনে হচ্ছে। ডুমুরজোলার কবরস্থানে আপনার কি দরকার? আগে আমার নাম জামিদ। আসলে আমার দাদা হারুন মিয়া ওখানে কাজ করত। তবে 2 দিন ধরে ওর কোনো ফোন পাচ্ছি না, কোনো যোগাযোগ হচ্ছে না।
তাই ওর সাথে দেখা করতে এলাম। আচ্ছা, হারুন তোমার দাদা বুঝি? ওর কথাই তো হচ্ছিল আমাদের মধ্যে। ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? এই তো আজকে একজনকে কবর দিতে গিয়ে দেখি ওর সব জিনিসপত্র আছে, কিন্তু ও নেই। লোকগুলির কথা শুনে জামিদ মনে মনে একবার মুচকি হেসে ভাবল, নিশ্চয়ই দাদা কোথাও টাকা দিয়েছে। দাদা আমাকে বলেই ছিল রাকিব নামে একটা লাশের হাতে একটা হীরের আংটি আছে। কবর খুঁড়ে ওটা বের করে ওটা বিক্রি করলে কয়েক বছর বসে খাওয়া যাবে। জামা কাপড় যখন আছে তার মানে ও আছেই। ও ভাই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি অত ভাবছো? না না না, আসলে আপনাদের যদি একটা কথা বলি আপনারা কি রাখবেন? বলো না, কি বলবে? আমার দাদা না ফেরা অবধি যদি আমাকে এই কবরস্থানের কাজটা দেন তাহলে খুব ভালোই হয়। সংসার আছে তো, আব্বা আম্মের না হলে খুব অসুবিধা হবে। আহা, তুমি আবার কাঁদছো কেন? তুমি এসে বরং খুব ভালোই হয়েছে। তুমি যখন বলেছো তাহলে তো সব কাজ জানো নিশ্চয়ই। তোমার দাদা না ফেরা অবধি তুমি ওর কাজ করবে, দেখবে তোমার দাদা খুব তাড়াতাড়ি চলে আসবে। পরে না হয় দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করবে। একদম তাই। কালকে সকালেই তোমার সাথে প্রধানবাবুর দেখা করিয়ে দেব। উনিও আমাদের সাথে একমত হবেন। এখন চলো আমাদের সাথে, ওই কবরস্থানের পাশে তোমাকে তোমার থাকার ঘরটা দেখিয়ে দিই। এরপর লোক দুটি জামিদকে নিয়ে ডুমুরজোলার কবরস্থানে উপস্থিত হলো। কবরস্থানের চারিপাশ শুনশান, এদিকে ওদিকে ছড়িয়ে আছে নতুন পুরনো খবর। জামিদের শরীরটা কেমন একটা করে উঠল। জামিদ, এদিকে আসো, তোমার ঘরটা দেখিয়ে দিই। জামিদ লোক দুটির সাথে এগিয়ে যায় একটি ছোট্ট ঘরের দিকে। ঘরটার ভেতরে গিয়ে দেখে ওর দাদার সব জিনিসপত্র ঘরেই আছে। জামিদ আবার মনে মনে একবার হেসে নেয়। দাদা ফন্দি ভালোই করেছে এই বোকা গ্রামবাসীদের জন্য। আজ রাতেই কাজ সেরে ফেলতে হবে। জামিদ, এই কবরস্থানে একা একা এতগুলি মৃত লাশের সাথে থাকতে ভয় করবে না তো? না না না, এতে ভয়ের কি আছে? কোনো অসুবিধাই হবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন। আচ্ছা, তবে আমরা এবার আসি। কালকে সকালে তোমাকে প্রধানবাবুর কাছে নিয়ে যাব। এই বলে লোক দুটি জামিদের কাছ থেকে বিদায় নেয়। কবরস্থানের একাই রয়ে গেল জামিদ আর কবরের নিচের মৃত অধিবাসীরা। লোক দুটি চলে যাওয়ার পর ঘরের ছোট্ট জানালা দিয়ে বাইরের কবরগুলির দিকে চেয়ে রইল জামিদ। আকাশ মেঘলা, ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে। এমন পরিবেশে কবরগুলি যেন আরও বেশি ভয়ের আবহ তৈরি করছে। দাদা যে এখানে একা একা কি করে থাকে তাই ভাবতে থাকে জামিদ। বেশ গভীর রাত অবধি দাদার জন্য অপেক্ষা করে ও। দাদাটা যে কোথায় গেল কি জানি। এখন তো কেউ নেই, এই বেলায় কাজ সেরে মানে কেটে পড়লেই হতো। আরও ঘন্টাখানেক অপেক্ষা করার পর যখন দেখলো দাদা ফিরছে না, তখন জামিদ ঠিক করে ও একাই কাজ সেরে ভোর হওয়ার আগেই সরে পড়ল। ঘরের এক কোণে থাকা একটা কোদাল নিয়ে বৃষ্টির মধ্যেই বাইরে বেরিয়ে পড়ে জামিদ। দাদা বলেছিল রাকিব হলো সেই মৃত যার হাতে সেই দামি হীরের আংটিটা আছে। রাকিবের কবরটা কোথায় আছে দেখতে হবে। দাদার কথা মতো জামিদ কবরস্থানের পশ্চিম দিকের তেঁতুল গাছের দিকে এগোতে শুরু করে। সেদিকে কিছুটা যেতেই এক কোণে চোখে পড়ে রাকিব আক্তারের কবর। আচ্ছা, এই তবে সেই বড় লোক রাকিব মিয়ার কবর। কবরের নিচ থেকে আসল জিনিসটা পেয়ে গেলেই কয়েক বছর বসে খাবো। যেমন ভাবনা তেমন কাজ। জামিদ রাকিব মিয়ার পাথরের কবর
ভাঙতে শুরু করল। খবরটা গ্রামের একেবারে শেষের দিকে, আর তার মধ্যেই বৃষ্টি হচ্ছে, তাই এই দিকে কোনো মানুষ এখন তো আর আসবে না, তা নিশ্চিত হয়েই কবরের উপরে জোরে জোরে বাড়ি দিতে শুরু করলো। বেশ অনেকটা সময় পর কবর খোঁড়ার কাজ শেষ হলে রাকিব দেখে একটা সাদা কাপড়ে মোড়ানো জায়গায় জায়গায় তাজা লাল রক্ত। জামিদ এই বিষয়টি দেখে কিছুটা অবাক হলো ঠিকই, তবে তার মাথাতে এখন কেবল হীরের ছবি ভাসছে। দেহ থেকে কাপড়টা সরালেই দেখব সেই হীরের আংটি। সেই মতো জামিদ দেহ থেকে সাদা কাপড় সরাতে থাকে। কাপড়টা সরাতেই শরীর শিউরে ওঠে, কারণ মৃতদেহটা আর কারোর নয়, বরং তার দাদা হারুন মিয়ার। কি ভয়ানক অবস্থা ওর দাদার চেহারার! শরীরের জায়গায় জায়গায় মাংস নেই, জিভ অর্ধেক বাইরে বেরিয়ে, মাথাটা সামনে আর শরীর পিছনের দিকে। কেউ জনের সজোরে শরীরটা মোচড়ে দিয়েছে। জামিদের হাত থেকে কোদালটা মাটিতে পড়ে যায়। জামিদ চেয়েও যেন পেছনে যেতে পারছে না, কিছুর জন্য ওর পা মাটিতে আটকে গেছে। এতটা সময় জামিদ খেয়াল না করলেও এখন দেখলো কবরটা আকারে বেশ বড়। ওর দাদার ছিন্ন ভিন্ন দেহের পাশে আরেকটি বড় গর্ত, আর সেই গর্তের থেকে একটা আওয়াজ আসছে। মুহূর্তে ওই গর্তের ভেতরের মাটি সরে গেলে বেরিয়ে এলো একটা শরীর। তুমি শরীরটা শোয়া অবস্থায় ছিল, এর অবস্থা আরো ভয়ানক। জামিদ দেখে দেহটির চোখ দুটি নেই, বড় দুটি গর্ত, আর সেই গর্তের ভেতর থেকে বেরিয়ে আসছে ইঁদুর। বুকটা হা করা, আর তার মধ্যে দেখা যাচ্ছে নাম না জানা একটা পোকা। এরপর শরীরটা সেই অবস্থায় উঠে বসে, আর তারপর সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতটা জামিদের দিকে বাড়িয়ে দেয়। জামিদ দেখে হাতটির কিছু জায়গাতে মাংস খুবলে কিছুতে খেয়ে নিয়েছে, আর কিছু অংশের হাড় বেরিয়ে গেছে। কিন্তু যে জিনিসটা সব থেকে বেশি আকর্ষণ করছে তার মধ্যে হলো মধ্যমার আঙুলের একটা হীরের আংটি। এই ভয়ের আবহেও জামিদের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে পড়ে রাকিব আক্তার, রাকিব আক্তার। এই বলে জামিদ পিছনে ঘুরে পালানোর চেষ্টা করলেও সেই জীবন্ত লাশের একটি হাত এগিয়ে এসে জামিদের পা সাঁড়াশির মতো চাপটে ধরে। কোনো মতে জামিদ তার থেকে বেরোতে পারে না। কেউ বাঁচাও, বাঁচাও আমাকে, আমি হিরে চাই না, আমি হিরে চাই না, আমায় মুক্ত করো। জামিদের সব চিৎকার বৃষ্টি আর হাওয়ার দাপটে চাপা পড়ে যায়। ধীরে ধীরে জীবন্ত লাশটি জামিদকে ওর দাদা হারুন মিয়ার মতো কবরের নিচে টেনে নিয়ে যায়। কিছু সময়ের মধ্যেই সব চিৎকার থেমে শান্ত হয়ে যায়। রাকিব আক্তারের কবর তার আগের অবস্থায় ফিরে যায়। কেউ জানতেও পারল না হারুন আর জামিদ মিয়া কোথায় নিরুদ্দেশ হলো।